বাকি জীবনটা যাদের সাথে আজকে কি দেখা হলো, যারাই আমরা এখানে আসছি তাদের কাছে অনুরোধ, বাকি জীবনটা যেন আমরা পাশাপাশি চলতে পারি, আমরা যেন যোগাযোগ করতে পারি। আমাদের যে শিক্ষকরা এখন আছেন, এই শিক্ষকদের দেখে বা শিক্ষকদের সাথে আমরা একটা বাকি জীবন যোগাযোগ রেখে যেন চলতে পারি। প্রস্তাব করছিল যে প্রত্যেকটা প্রতিষ্ঠান কিন্তু একটা গ্রুপ নেই। আমাদের এখানে অনেক বন্ধু আছে বিদেশে, তারা অনেক এখন আর্থিকভাবে তারা সচ্ছল। আমরাও যারা আছি বিভিন্ন পেশা, আমরা আর্থিকভাবে আমাদের সফল এইগুলো আমি সতীর্থ 83 হবিগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ে আজকের এই সন্ধ্যার এই অনুষ্ঠানে সভাপতি উপস্থিত, আমার শ্রদ্ধাভাজন শিক্ষক মন্ডলী, উপস্থিত উক্ত বিদ্যালয়ে বিভিন্ন পর্যায়ে কর্মরত কর্মকর্তাবৃন্দ এবং উপস্থিত আমার বন্ধু মহলের একজন সভাপতি। আজকের এই দিনটি অনেক অপেক্ষার দিন, অনেক অপেক্ষার পর আমরা পেয়েছি। আমার বন্ধুরা যারা আজকে এই আয়োজনটি করার জন্য আপ্রাণ চেষ্টা করে অনেক কষ্ট করে আয়োজনটি সম্পন্ন করেছে, প্রথমে তাদেরকে আমার অন্তঃস্থলে ধন্যবাদ জানাই। বন্ধু ছাড়া কেউ চলতে পারে না। বন্ধুরা একত্রিত হওয়া মানে একটা মিলন মেলা। হয়তো আবার এভাবে সম্ভব হবে কিনা জানি না। মনে মনে ভাবতাম অনেকের সাথে দেখা হয় না, এই জীবনে আর দেখা হবে কিনা। আল্লাহর অশেষ মহিমায় আবার মিলিত হতে পেরেছি। অনেককে দেখেই মনের আবেগ বেড়ে গেছে, অনেক স্মৃতির কথা মনে পড়েছে। যাই হোক, সবচেয়ে বড় কথা, এরকম একটি বিদ্যাপীঠে মহান আল্লাহ তাআলা আমাদেরকে পড়ার সুযোগ করে দিয়েছিলেন এবং এরকম প্রাজ্ঞ অভিজ্ঞ শিক্ষক মন্ডলী দ্বারা আমরা বেষ্টিত ছিলাম, যাদের কাছ থেকে আমরা মানুষ হওয়ার দিশা পেয়েছিলাম। আমরা শিখতে পেরেছিলাম শুধু ভালো ছাত্র না, ভালো মানুষ হওয়ার জন্য ওনারা আমাদেরকে যে দিক নির্দেশনা দিয়েছিলেন সেগুলো আমরা পালন করার চেষ্টা করেছি। যেহেতু সময় সংক্ষিপ্ত, আমি শুধু স্মরণ করছি যারা শিক্ষক মন্ডলীর মধ্যে আমাদের মধ্যে আজকে নেই, আল্লাহ যেন তাদেরকে দান করেন। যারা জীবিত আছেন তাদের বাকি জীবনটাও যেন সুন্দর সময় থাকে এবং আমরা যেন সবাই সুস্থ সুন্দর থাকি, সবাই যেন মিলেমিশে একে অপরের সাথে থাকতে পারি, একে অপরের সুখে দুঃখে যেন আমরা একত্রিত হতে পারি, এটি যেন আমাদের আদর্শ থাকে এবং শিক্ষকের মর্যাদা যেন দিন দিন আরো বৃদ্ধি পায়, সেদিক থেকে আমার প্রার্থনা আল্লাহর কাছে। সবাইকে ধন্যবাদ। এখন চৌধুরী আবুল কালাম হিরু এবং সম্মানিত আমার বড় ভাইরা যারা উপস্থিত, আমি কিন্তু বক্তা নই আর আমি কখনো স্টেজে উঠি না। এটা আমার প্রথম জীবনের প্রথম স্টেজ। আমি আবার কিন্তু কেউ যদি বলে 4 কত হয় 8 হয়, এটা আমি জানি। আমার স্যার আছেন সদর স্যার, অজিত স্যার, তারা আমাদের এটা শিখিয়েছেন, যেটা আমার জীবনের এখন পর্যন্ত কাজে লাগে। বিকজ সবাই বলে ফাউন্ডেশন ইজ দ্য বেস্ট, বিকজ ফাউন্ডেশন তারা একটা বিল্ডিং করতে পারে না, এটা গজাতে পারে না। আমরা যারা আজ প্রতিষ্ঠিত, আমাদের ফাউন্ডেশন তো ছিল ভালো। আমি কিন্তু প্রথমে বলছি আমি বক্তা নই, তারপরে আমি বলতেছি আবেগপ্রবণ হয়ে আমার প্রায় 30 বছর হয়ে গেছে। যারা প্রবাসী আমার বন্ধু, তার মধ্যে আমি প্রথম। আমার আজকে বিদেশে 24 বছর হয়ে গেছে, আমার বাচ্চারা বড় হয়ে গেছে। তাদেরকে একটাই নীতি শিখাই, সবসময় উদাহরণ দিই। আমার বাচ্চারা যখন মাস্টার নিয়ে আসলাম, তখন আমি গভর্নমেন্ট স্কুলে দেখাই দিচ্ছিলাম, যে বললাম এই গভর্নমেন্ট স্কুলে আমি পড়ছি, বিকজ ইট ইজ প্রাউড অফ ইট। এবং ওই নীতি নিয়েই আমার বাচ্চারাকে চেষ্টা করি একটা ভালো স্কুলে ভর্তি করার জন্য, এবং আমি চেষ্টা করি, কিন্তু তাদের ইচ্ছা। কিন্তু আমার সময় খুব সংকীর্ণ। তারপর বলছি আবেগপ্রবণ হয়ে, এই সারা যে নৈতিক অবক্ষয় এখন বর্তমান বাংলাদেশে, এটা আমাদের সময় ছিল না। আমরা এই শব্দই জানতাম না। আমরা ওই নৈতিকতা নিয়ে বড় হয়েছি, সাদার আদর্শ নিয়ে বড় হয়েছি। আমার এখনো মনে হয় সদস্যরা যখন অঙ্কের জন্য এইভাবে বেত নিয়ে আসতেন, আমরা কখনো কমপ্লেন করি না। হ্যাঁ, কিন্তু এখন জানি না কি অবস্থা, কারণ আমি 24 বছর পার হয়ে গেছি। তারপরে বলি, যারা আমরা এখন বর্তমানে গার্জেন, তাদের কাছে অনুরোধ যে বাচ্চারা আপনারা নৈতিকতাটা শিখাবেন,
মনোনীতিটা যেন ঠিক থাকে, কারণ এটা খুবই অভাব। এবং আমাদের গভর্নমেন্ট স্কুলে এটা একটা ঐতিহ্য। আমি একটু শর্টকাট বলতে চাই, আমার দাদা এই স্কুলে পড়েছেন, আমার স্যার পড়েছেন, আমার বাবা পড়েছেন, আমার চাচা পড়েছেন, এবং আমার চাচা এই স্কুলেরই প্রধান শিক্ষক ছিলেন, চৌধুরী আব্দুল লতিফ। অনেকেরই টিচার আজকে যারা আমার ছাত্র, তাদেরও স্যার, এবং তাদের কাছ থেকে একটি শিক্ষা নিয়েছি, যেটা নৈতিকতা। আমি সবার কাছে অনুরোধ যেন বাচ্চারা আপনারা সুশিক্ষা দিবেন। হয়তো জীবনের তাগিদে অনেকেই, যে আগে অনেক বক্তারা বলে গেছেন যে ডাক্তার, ইঞ্জিনিয়ার, এই সেই অনেক কিছু হতে হবে, কিন্তু একটা স্টেজে আসে মানুষ মনে করে যে ওইগুলা সব কিছুরই দরকার আছে, তারপরেও যে মানুষের নৈতিকতাটা এটা খুব ইম্পর্টেন্ট। এবং আমি মনে করি এটা সবাই, সব গার্জেনের উচিত এইদিকে লক্ষ্য রাখা। এই বলে আমার বক্তব্য শেষ করছি। মঞ্চ আহ্বান করছি সম্মানিত আমার শিক্ষক, সেকালের শিক্ষকবৃন্দ, আমার সামনে আমার সহপাঠীবৃন্দ, সতীর্থ এবং তাদের সন্তানেরা, আসসালামু আলাইকুম সবাইকে। পড়াশোনার আমি নোয়াখালীতে পড়াশোনা করছি 8ম শ্রেণী পর্যন্ত। এরপরে আমি এখানে আসছি 9ম শ্রেণী থেকে 9ম থেকে 10ম। তো আমার দুঃখের বিষয়, আমি আসলে 82 ব্যাচ ছিলাম, কিন্তু আমি 83-তে পাস করছি। এই জন্যই আমি হয়তো, কিন্তু আসলে আমি 82 ব্যাচ, তো 83 একাত্মতা। তো বড় কথা হলো যে আমরা একত্রিত হতে পেরেছি এই আয়োজনের মাধ্যমে। আর আমাদের শিক্ষকদেরকে আমরা স্মরণ করি। আমি নিজেও আজকে শিক্ষক, আমি মোল্লা সিংহগ্রাম বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক। তো আমি মনে করি আমাদের যে শিক্ষাটা আমরা পেয়েছি, এটা কাজে লাগাতে পেরেছি। আমি আমাদের যারা ভালো গর্ববোধ করছি, এবং সবার প্রতি আমার আবেদন থাকবে এই আয়োজনের মাধ্যমে আমরা আবারও যাতে একত্রিত হয়ে একটা শক্তিতে পরিণত হতে পারে এবং একটা সংগঠন হিসেবে দাঁড়া করতে পারে, এবং এইভাবে অনুষ্ঠান করে আমরা যাতে সমাজের যারা দরিদ্র পীড়িত, বিশেষ করে শিক্ষার ক্ষেত্রে যারা পিছিয়ে আছে বা অর্থের কারণে পড়াশোনা করতে পারে না, এদেরকে যদি আমরা এগিয়ে নিতে পারি, আমার মনে হয় আমরা আমাদের যে শিক্ষা, এটা এই শিক্ষা এটা আমরা কাজে লাগাতে পারবো বলে আমি মনে করি। সবাইকে করছি আমাদের সহপাঠী অধ্যাপক ডক্টর ASM আমানুল্লাহ, ঢাকা বিশ্ববিদ্যালয়। সভাপতি, আমার শ্রদ্ধেয় শিক্ষক মণ্ডলী, আমার বন্ধুরা, ফ্যামিলি মেম্বার যারা আসছেন, তাদের সবাই, শামীম ভাই, ইকবাল ভাই, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি নিজেও কিছুটা, আমার যারা বন্ধু যারা, তাদের মধ্যে কিছুটা ইমোশনাল। যদিও আমার বক্তৃতা দেয় আমার কাজ, আমি নিজেও শিক্ষক, সারাদিনের বক্তৃতাই দিই, তারপর কিছুটা ইমোশনাল এই কারণে যে অনেকদিন পর আমরা আজকে এই অনুষ্ঠান, এবং অনেক বন্ধুদের সাথে প্রায় 3 বছর পরে দেখা, প্রায়ই লন্ডনে যাই, বিভিন্ন জায়গাতে যাই, কিন্তু দেখা হয় সাথে দেখা হয়। সংসদের সাথে মনে হয় 25 বছর পরে দেখা হয়। তো যাই হোক, আমি যে কথাটা বলতে চাচ্ছিলাম যে আমরা দেশে বিদেশে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আরও উন্নত বিশ্ববিদ্যালয় যেগুলো আছে বিদেশে, অস্ট্রেলিয়াতে, কানাডাতে, ইদানিং কিছু চায়নাতে, অনেক বিশ্ববিদ্যালয়ে কিন্তু আমি যাচ্ছি এবং পড়াচ্ছি। যেখানেই যাই সেখানে একটা প্রশ্ন আমাকে জিজ্ঞাসা করে যে আপনার স্কুল কোনটা ছিল। হবিগঞ্জ গভর্নমেন্ট স্কুল বলার পরে যারা এই অঞ্চলে, এই আসাম, বেঙ্গল অথবা এই অঞ্চলে যারা, অথবা বাংলাদেশের ভিতরে যারা, তারা কিন্তু খুব ভালো করে চিনে। যেহেতু
যেহেতু 1883 সাল আর আমরা পাস করি 1983, 100 বছরের পুরাতন প্রায়, কিন্তু সেইভাবে হাইলাইটেড হয়নি যে সারা দেশে যে একটা হাইলাইটেড হওয়া স্কুলটা সেভাবে হতে হয়নি। তো আমাদের স্কুলটা ভালো করে চিনে তারা সবাই। আর জিজ্ঞাসা করে যে আপনি ইংরেজি কার কাছে পড়ছেন, তখন আমি আমার শিক্ষকদের কথা বলি। আমার একজন শিক্ষক ছিলেন পুরান কিসের এখানে বাসা, এই যে আপনার মাস্টার কোয়ার্টার, হ্যাঁ, অরবিন্দ দাস স্যারের এই হাতের লেখা এবং স্যারের যে স্টাইলটা যেটা, সেটা এখনো আমি ফলো করি। অনেকে জিজ্ঞাসা করে আপনি কি ওই স্যার আমাকে শিখিয়েছিলেন। আমাকে অজিত স্যার বায়োলজি পড়াইছেন। আমি প্রায় 500-এর উপরে ডাক্তার এবং নার্সকে পড়াই, পিজিতে পড়াই, নর্থ সাউথ ইউনিভার্সিটিতে পড়াই, ব্র্যাক ইউনিভার্সিটিতে পড়াই বিভিন্ন সময়ে। অনেকে বলে যে আপনার সায়েন্সের নলেজটা আসবে কোথা থেকে, আপনি তো সোশ্যাল সায়েন্সের লোক। তো আমি প্রায় বলি যে আমার স্কুলের একজন শিক্ষক অজিত স্যার, ওনার কাছ থেকে আমার বায়োলজি পড়া। তো আমার বায়োলজি বোটানি যেটা ছিল এসএসসি এবং এইচএসসি পর্যন্ত, সেটা সজল স্যারের কাছ থেকে যতটুকু ছিল আমার। কেবি হায়দার স্যার, তিয়ালি স্যারের যে মরালিটি, তিয়ালি স্যার প্রায় বলতেন যে মরালিটি ডেফিনেশন দেওয়া, যে মরালিটি কী জিনিস। আপনারা অনেকেই নাম শুনছেন যে আর্নেস্ট হেমিংওয়ে। আর্নেস্ট হেমিংওয়ের একটা জিনিস হলো মরালিটি ডেফিনেশনটা কি। মরালিটি ডেফিনেশন হলো কোনো একটা কাজ করার পরে যদি আপনার খারাপ লাগে তাহলে বুঝবেন যে আপনি জিনিসটা মরালি ঠিক করেন নাই, আর কাজটা করার পরে যদি ভালো লাগে তাহলে বুঝবেন যে আপনার জিনিসটা মরালি বা রাইট। আমার ভাবতে অবাক লাগে যে আজ থেকে 30 বছর আগে এই স্কুলে আমাকে সেই ট্রেনিংটা টিএলই স্যার বা কেবি হায়দার স্যারকে দেখলে পড়ে যারা আসেন সবাই উপস্থিত আছেন, কেবি হায়দার স্যারের সেই মরালিটি এবং যে ইন্টিগ্রিটি, সেই জিনিসটা আমরা যেগুলো লার্ন করি স্কুল থেকে, আজকে দেশের বিদেশের সর্বত্র সব জায়গাতে আমরা ছড়িয়ে দিচ্ছি। আমি একটা কথা বলতে চাই, মাস্টার মানুষ, আমি টিচার, কথা বলা শুরু এবং আমরা যারা বিভিন্ন জায়গাতে কাজ করা ব্যস্ত, আমাদের কাছ থেকে যদি আপনাদের কোনো সাহায্য সহযোগিতা লাগে, প্রধান শিক্ষক সাহেব আছেন, ডক্টর সাহেব, আমি তো অনেকের সাথে কাজ করি, আমার বন্ধুরা অনেকেই জানে। আমার বন্ধু প্রধান শিক্ষক বলে একটু আগে ওয়ার্ল্ড ব্যাংকের একটা বিশাল বড় প্রজেক্টে আমি কাজ করছি, গত 5 বছর থেকে কাজ করে যাচ্ছি স্যাকায়াপে ন্যাশনাল কনসালটেন্ট হিসাবে। কামাবের সাথে, শিক্ষা সচিব বাবুরের সাথে খুব ঘনিষ্ঠভাবে কাজ করি। আমি আমাদের 83 দেশের পক্ষ থেকে, এই 83 পক্ষ থেকে আমি বলতে চাই, আমার স্কুলের জন্য আমি যদি কোনো কাজ করতে পারি, আমাকে দিয়ে যদি কোনো কাজ হয়, আমাকে দিয়ে যদি আলাদা কোনো জিনিস যদি দরকার পড়ে, আমাকে যদি বলেন, আমি অত্যন্ত কৃতার্থ হবো এবং আমি আশা করি। আরেকটা জিনিস যেটা আমরা প্রায়ই দেখি, যে আমরা খুব ইমোশনাল হয়ে অনেক কাজ করি, অনেক সংগঠন গড়ে তুলি, কিন্তু পরবর্তীতে দেখা যায় যে সংগঠনটি, আমি এটাকে একটা সাংগঠনিক কাঠামোর ভিতরে যদি নিয়ে আসা যায়, আমাদের সিনিয়র ভাইরা যারা আছেন, সাইন ভাইরা আছেন, আমাদের বিশিষ্ট সাংবাদিক, ওনাদের সারাটা জীবনেই কন্ট্রিবিউট করছেন এই গভর্নমেন্টের জন্য। ওনাদের সাথে সবার সাথে বসে আমরা যদি একটা সাংগঠনিক কাঠামো তৈরি করতে পারি, তাহলে এই সাংগঠনিক কাঠামোর ভিতর থেকে আমরা কি হেল্প করতে পারি আমাদের স্কুলকে, কিভাবে হেল্প করতে পারি আমাদের হবিগঞ্জ জেলাকে, কিভাবে হেল্প করতে পারি আমাদের দেশকে, মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত এই দেশ। আমরা অনেক পিছিয়ে আসছি। আমি জাস্ট এই 3 দিন আগে চায়না থেকে আসছি, চায়নাতে 10টা শহর ভিজিট করে আসছি, অথচ চায়নার প্রত্যেকটা লোক বাংলাদেশকে চিনে। বাংলাদেশকে চিনে বাংলাদেশ হিসাবে না, বাংলাদেশের নাম হলো তাদের কাছে মাঞ্জালা, ভালো করে চিনে, এবং তাদের ধারণা মাঞ্জালা ইজ এ ডেভেলপ কান্ট্রি। কিন্তু আমার কাছ থেকে যখন শুনবো এইগুলো অবস্থা তাদের, আমি একটু আগে নাসিকে বলতেছিলাম 450 কিলোমিটার দূরে একটা শহরে গেছি 59 মিনিটে, 450 কিলোমিটার যেতে লাগছে মাত্র 59 মিনিট। পার্শ্ববর্তী দেশ 2 ঘন্টা, মাত্র 2 ঘন্টা লাগে একটু মিনিট যেতে। এই একটা আনুষ্ঠানিকতার ভিতরে না রেখে একটা সংগঠন করে কোনো একটা মুভমেন্ট যদি করা যায়, একটা আন্দোলন যদি করা যায়, আমার গরিব শিক্ষার্থী যারা আছে স্কুলে তাদের জন্য যদি কোনো হেল্প করা যায়, বৃত্তি দেওয়া যায়, আমরা কোনো ঘোষণা দিতে চাই না এখন, কিন্তু যদি কোনো সিস্টেমের ভিতরে এসে যদি করা যায়, আমরা করতে রাজি আছি। যত ব্যস্ততাই হোক, ব্যস্ততার মাঝে আমরা টাইম বের করবো এবং আমরা কিছু একটা করতে চাই। আর সতীর্থ 83 পক্ষ থেকে আমাদের আর একটা কাজ আমরা করতে চাই, যে হবিগঞ্জে
বিশ্ববিদ্যালয় হবে। আমার খুব একটা স্বপ্ন হবিগঞ্জে যদি আমরা একটা বিশ্ববিদ্যালয় করতে পারতাম, সবাই মিলে একটা বিশ্ববিদ্যালয়ের দাবি যদি আমরা শুনতে পারতাম। কারণ এই অঞ্চলে আমার যদি আপনারা সবাই মিলে হেল্প করেন, এই অঞ্চলে আমরা একটা বিশ্ববিদ্যালয় স্থাপন করতে চাই, যেখানে কিশোরগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, হবিগঞ্জ, মৌলভীবাজার, এতে সিলেটে টাকা পয়সার অভাব নেই। অনেকের ধারণা সিলেটে ধনী এলাকা সবই ঠিক আছে, কিন্তু ন্যাশনাল স্ট্যাটিস্টিক্স বলে নিউট্রিশন পুষ্টিতে সারা দেশের থেকে সিলেট 3 গুণ পিছায়। আমাদের বাচ্চাদের নিউট্রিশন লেভেল এবং সিলেটের 37%। আমাদের সাংবাদিক ভাইরা আছেন, ওনারা জানেন আমি নিউট্রিশন নিয়েও কাজ করি, যেখানে খুলনা যশোরে 73%, আমাদের এখানে 37%। এই পিছিয়ে পড়ার প্রধান কারণ হলো শিক্ষা এবং শিক্ষার এই যে চেষ্টা না করা। নিউট্রিশনে আমরা পিছানো, শিক্ষার দিকে আমরা পিছানো, হাইজিনের দিকে আমরা পিছানো, সামাজিক সচেতনতা, সাংস্কৃতিক সচেতনতার দিকে একসময় কিন্তু সিলেট সাহিত্যিক যারা ছিলেন সিলেটের ছিলেন, গায়ক যারা ছিলেন তারা সিলেটের ছিলেন। আমাদের হবিগঞ্জে কৃতজ্ঞতা জানাচ্ছি। আমি স্যারদের প্রতি আমার অন্তঃস্থল থেকে আমাকে যেভাবে শিক্ষা দিচ্ছেন, আমি সেই শিক্ষা নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমি 16,000 ছাত্র পড়াইছি। স্যার আপনাদের সহযোগিতায় 16,000 ছাত্র পড়াইছি, 22 ইয়ার্স, 22 বছর, 16,000 ছাত্র। আমার স্টুডেন্টরা এখন কিন্তু অনেক উপরে লেভেল চিন্তা করে আমার স্কুলটা যে এই স্কুলের ট্রেনিংটার কারণে আমার এই ডেভেলপমেন্ট, কারণ বিশ্বাস করে যেখানে যায় সেখানে জিজ্ঞাসা করে আপনার কোন স্কুলে এখন কোন কলেজের ছাত্র। অনেকের ধারণা মনে করে যে আমি নর্ডন কলেজে অথবা সকল নামি দামি কোনো স্কুলে, যখন হবিগঞ্জ গভর্নমেন্ট স্কুলে না তাদের জানা বিশ্বাস আমাদের করা উচিত। এবং স্যারদের কাছে আমি আবারও কৃতজ্ঞতা প্রকাশ করছি। স্যার আপনারা দীর্ঘায়ু লাভ করেন এবং আপনারা আপনাদের সারা জীবন যেভাবে স্যাক্রিফাইস করে গেছেন, আমরা কিন্তু এভাবে স্যাক্রিফাইস করতে পারি নাই। আমাদের জীবন অনেক কম্প্রোমাইজের জীবন, আমরা এত ডেডিকেটেড ওয়েতে আমরা পারি নাই করতে, তবে আমরা চেষ্টা করি। কিছুদিন আগে হবিগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্রদের নিয়ে একটি সংগঠন আত্মপ্রকাশ করতে যাচ্ছে। এভাবে ভাই শামীম আহসান উনি কাজ করছেন। আজকে আমরা জানবো ওনার কাছ থেকে এই সংগঠনের ভবিষ্যৎ পরিকল্পনা। আমি এখন আমাদের শ্রদ্ধেয় ভাই শামীম আহসান স্যারকে অনুরোধ করছি। আজকের এই ব্যতিক্রম ধর্মী এবং একত্রিত আবেগপূর্ণ অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, উপস্থিত আমার শ্রদ্ধেয় শিক্ষকবৃন্দ এবং আমার সামনে আমার অত্যন্ত প্রিয়, অনেক প্রিয় আমার ভাইয়া এবং তাদের ফ্যামিলি মেম্বার এবং বাচ্চারা, আসসালামু আলাইকুম। আসলে ওই আমার এক ভাই, যে আমাদের সালের যে ছোট ভাই সোনার ঘাটে, আসলে এটা খুব আবেগপ্রবণ একটা অনুষ্ঠান। আমি নিজেও খুব ইমোশনাল এবং বিশেষ করে আজকের দিনটাতে আমি মনে করছি আমার সেই স্কুলের কথা, আমার সেই সোনার বর্ষার যে হেডমাস্টার সাহেব ছিলেন ওনার কথা। আব্দুল স্যারকে আমি 1 বছর মতো পেয়েছিলাম, তার মতন আসলে প্রধান শিক্ষক খুবই বিরল আজকের যুগে। এবং সোনার বর্ষা ওনাকে স্যারকে আমি বেশ অনেক বছর পেয়েছি। এখানের মধ্যে আমার অজিত স্যার আছেন, যে আমি ওনাকে 9-10 আমি পেয়েছিলাম, খুব সম্ভব 8-9-10-এ। তো আজকে আমার মনে হচ্ছে আমার অনেক বন্ধু এবং সেই কাটা ব্যাংক কাটার জন্য আমরা আসলে সারা বছর তেমন আমরা তো কাটি নাই, আমরা ব্যাংক আমাদের কেরানের কাছে আইগলিবের কাছে আমরা শরণাপন্ন হতাম যে ভাই আপনি আমাদের একটু শিখিয়ে দেন। এবার পরীক্ষা আমার জন্য এসএসসি পরীক্ষা হলো 74-এ, তখন ওই দিন ওই সব রমজানে দিয়েছে, রোজা ছিল, ওই যে ব্যাংকটা যে ওরা আনছিলেন ব্যাংকটা একটু মানে বন্ধ হয়ে গেছিল। আমরা সবাই বললাম যে ভাই এটা তো এখন এটা বন্ধ আসলে আমাদের রোজা হবে না, হবে না।
বললেন একটা ভাই বাদ দিও, আমি স্যারকে বলে আসলে স্যার থেকেও আমরা মানে তখন এইভাবে করে অনেক অনেক নিয়ে করতেছিলাম এবং ওনারা অত্যন্ত আমাদেরকে স্নেহ করতেন, অনেক অন্যায় আন্দোলন আমরা করেছি আইনজীবীদের কাছে এবং আমি মনে করি আজকে আমাদের যে নাসির ভাই ছিল আমাদের সেই সবচেয়ে আবেগপূর্ণ একটি জায়গা এবং আমাদের স্কুলটি আসলে বিশেষ করে আমরা খুবই গর্বিত যে এই স্কুলে আমরা পড়ার সুযোগ আমাদের হয়েছে। কিন্তু আমি একটা বিষয় একমত আমানুল্লাহর সাথে যে আমাদের স্কুলের যে প্রচারটা এইটা আসলে তেমনভাবে হয়নি। আমরা প্রায় আজকে থেকে খুব সম্ভব 1 মাস আগে ছাত্রদের একটি আমরা সংগঠন, অনেক স্কুলে আছে, অনেক কলেজ আছে, অনেক ইউনিভার্সিটিতে আছে, একটা অ্যালামনাই আমরা তো ইয়ার ওয়াইজ তো আছে, অনেকেই আছে। তো আমরা চাচ্ছিলাম যে আমরা একটা অ্যালামনাই সেশন করার জন্য এখন এটার কার্যক্রম যেটা বলতে আমরা শুরু করেছি আপাতত। আমি একটু আগে সাহেবের সঙ্গে আমি আলাপ করছিলাম বা আমার অনেকে আমার এখানে ভাইরা আমি বলেছি, তো আমি আরেকটু বলতে চাই যে এটা এবং একটি উল্লেখযোগ্য যখন আমাদের পরিমাণ আমাদের মেম্বার হবে তখন আমরা হয়তো আরো পরামর্শ নিয়ে অনেকে আমাদের সিনিয়র অনেকে আছেন, আমাদের ডক্টর পরামর্শ সহ আমরা এই স্কুলের যে আমানুল্লাহ বলেছে যে এই স্কুলের বা অনেক কিছু এই স্কুলকে আমরা ডেভেলপমেন্ট করা, এটা সম্ভব করা। আপনারা চিন্তা করেন যে আমরা যদি 20,000 ছাত্র পাবো, আমাদের প্রাক্তন ছাত্র যদি এটা নেটওয়ার্কে আনতে পারি, এটাকে বলেন ছাত্রদের উন্নয়ন বলেন সব কিছু আমরা এই সংগঠনের মাধ্যমে আমরা করতে হবে। এখন যে আমাদের মূল কাজটা দরকার আপনাদের সবার সহযোগিতা, যে এটা নিজের প্রচার দরকার, এটা যদি সবাই জানে। আমাদের প্রাক্তন ছাত্ররা আমার কাছে কিন্তু প্রচুর মেইল আসতেছে নিজের থেকে। ওই দিন একজন মেইল দিচ্ছেন আমাকে ইউকে থেকে, হাজি মতিন, উনি 57 এসএসসি পাশের এবং যে 10 জন যে ওনার ফার্স্ট ডিভিশন যে পেয়েছিলেন উনি ছিলেন একজন। উনি খুবই আবেগাপ্লুত হয়ে আমাকে বিশাল চিঠি দিয়েছেন। উনি এত বেশি আবেগাপ্লুত হয়েছেন যে আমি চিন্তা করতে পারিনি যে এই ধরনের সংগঠন আমরা দেখতে পাবো আমার জীবন দশায়। আমি খুব উৎসাহ ফিল করছি এবং আপনারা যদি সবাই সহযোগিতা করেন, আমাদের সাথে আরো কতজন আছে, তখন আমরা এই ফরমেশনটা আমরা দিতে পারবো। তো আমাদের মালিক স্যার আমাদের পাড়ার, উনি যদিও খুব আমাদের পড়া ছিলেন, উনি আমাদেরকে অনেক সময় গাঁয়ের ঘরে উনি ঘাসে পড়তে আমাদের মুখ দিয়েছেন, কিন্তু আমরা আসলে সেটাও এনজয় করেছি এবং সেই শাসনের বলেই তো এখনো আমার সন্তানদের যে শিক্ষক যারা আছে শিক্ষক হই না এবং আমি আমার বাকি জীবনটা আমি হবিগঞ্জে যতদিন আছি ইনশাআল্লাহ আমি থাকবো হবিগঞ্জে এবং স্কুল এবং হবিগঞ্জের যদি উন্নয়নের কিছুটা কাজে আমি নিজেকে লাগাতে পারি, আমি নিজেকে আমি ধন্য মনে করবো। আর আমি সঠিক নিরাশি জানি অন্তত আন্তরিকভাবে আমার মন থেকে আমি কৃতজ্ঞতা আমি জানাচ্ছি যে এই ধরনের একটি অনুষ্ঠানে আমাকে আবার এবং এই যে আবারও আমি মনে করছি এবং আমার যারা বন্ধু ছিল আজকে অনেকে হারিয়ে গেছে, আমি তাদের স্মৃতির প্রতি আমি শ্রদ্ধা জানাচ্ছি এবং আমার স্যারদের কথা আমি মনে করি। আমি শুধু একটা ঘটনা আমি বলি যে নিয়ম শৃঙ্খলার একটা ঘটনা বলি শেষ করবো। আমি যখন খুব সময় তখন ক্লাস 4 এর ছাত্র মনে হয়, তো আমাদের সোনক যে স্যার ছিলেন অনেকে অফার ছিল স্কুলটা যখন সাড়ে 10টায় স্কুলটা যখন ক্লাস যখন আরম্ভ হতো উনি একটা চক্কর দিতেন স্কুল গ্রাউন্ডে। তো আমার আসতে একটু দেরি হলো, আমার যিনি আমার কাছ টিচার ছিলেন সুধীমণ্ডলী, আমরা জানি 2002 সালে হবিগঞ্জে প্রাক্তন ছাত্রদের একটি পুনর্মিলনী হয়েছিল। বিদেশ থেকে যে যেখানে আছেন প্রাক্তন ছাত্র আমাদের স্কুলের সবাই এসে যোগ দিয়েছিল এবং হবিগঞ্জ একটি উৎসবের নগরীতে পরিণত হয়েছিল। আমরা ছোটবেলা দেখেছি এবং প্রাক্তন ছাত্র যারা প্রতিষ্ঠিত তাদের কাছ থেকে তাদের সাফল্যের কথা জেনেছি। সেই উৎসবটি পুনর্মিলনী আয়োজনের সফল সাধারণ সম্পাদকের দায়িত্ব ছিলেন জনাব মসরুদ্দিন আহমেদ ইকবাল, আমাদের স্কুলেরই প্রাক্তন ছাত্র, আমাদের বড় ভাই। এখন আমরা ওনার বক্তব্য শুনবো। এই অনুষ্ঠানের সভাপতি, সম্মানিত প্রধান অতিথি, স্কুলের প্রধান শিক্ষক গফার আহমদ, পার্শ্ব উপবিষ্ট শিক্ষক মন্ডলী এবং অফিসের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা কর্মচারীবৃন্দ, আমার সম্মুখে উপবিষ্ট 83 বেঁচে ছাত্রবৃন্দ এবং তাদের পরিবারের সদস্যবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি আসলে এখানে বক্তৃতা দেওয়ার জন্য প্রস্তুত ছিলাম না,
আসলে একটা আগ্রহ নিয়ে এখানে এসেছি যে এখানে যারা এসেছে তাদের বক্তব্য শুনবো, বিশেষ করে 83 বছর যারা অনেক দূর থেকে কানাডা ইংল্যান্ড থেকে এসেছে তাদের কথা বিশেষ করে আমি শুনবো। আর স্থানীয়ভাবে যারা বক্তব্য দিয়েছেন অত্যন্ত মানে হৃদয়ের ড্রাইভিং, খুব ভালো লেগেছে। স্কুলের প্রতি এই যে ভালোবাসা আপনারা সবাই প্রকাশ করেছেন এটা অত্যন্ত দুর্লভ ব্যাপার এখনকার দিনে। তো যাই হোক, আপনারা সুন্দরভাবে অনুষ্ঠান আয়োজন করেছেন অত্যন্ত সতর্কভাবে, কারণ ড্রাইভাররা এখন ব্রেকলেস ড্রাইভ করে এবং অনেক সময় দুর্ঘটনার কারণ হয়ে দাঁড়ায়। কাজেই খুব সাবধানে আল্লাহ নিয়ে, কারণ ওনার বড় ভাই আমার ক্লাসমেট, ওনার বড় ভাই আমাদের সময় একজন ব্রিলিয়ান্ট স্টুডেন্ট ছিল। তো মানে তখনকার সময় মুসলিম হোস্টেলে যারা থাকতো ওরা কিন্তু ব্রিলিয়ান্ট স্টুডেন্ট ছিল। ওই সময় বোর্ডের মধ্যে প্লেস পাওয়া ছাত্রদের মধ্যে তৈবালিও ছিল। তো তৈবালি পরে ইংল্যান্ড শিপিং কর্পোরেশনের ডিপ্টি ডাইরেক্টর হিসেবে মানে চাকরি করে রিটায়ার করে এখন একসময় শিক্ষকতা করেছে কলেজে, এখন সে হাইকোর্টের লয়ার। জীবনের যে বন্ধু বান্ধব এরাই কিন্তু আসলে প্রকৃত। কলেজ ইউনিভার্সিটি লাইফের বন্ধু বান্ধব অনেক সময় পাওয়া যায় না, কিন্তু স্কুল লাইফে যেটা পাওয়া যায় সেটা মানে অকল্পনীয়। খবর পেয়ে অনেকে এসেছেন। তো আপনারা তো মোটামুটি এক ব্যাচের ছাত্র, তো এক ব্যাচের ছাত্র হলো আপনারা সবাই নিজ নিজ ক্ষেত্রে সবাই প্রতিষ্ঠিত দেখে এবং জেনে অত্যন্ত আনন্দিত হয়েছি। এবং আপনাদের পরবর্তী জেনারেশন এখানে যারা আছে তারাও সুশিক্ষা লাভ করে আগামী দিনে তারা যথার্থ নাগরিক হিসাবে আমাদের জন্য সুনাম বয়ে আনবে, এটুকু কামনা করবো। আর স্কুলের ব্যাপারে আমাদের বলা অতটুকু আমার মনে আছে যে আমার মনে হয় এই হলটা 1963-64 সালের দিকে আমরা যখন নিচের ক্লাসে পড়ি তখন এই ঘরটা হয়েছিল এবং সায়েন্স বিল্ডিংটা হয়েছিল। এখানে কিন্তু বিতর্ক প্রতিযোগিতা হতো প্রতি বৃহস্পতিবারে, আমরা ক্লাসে ক্লাসে বিতর্ক প্রতিযোগিতা হতো এবং আমি অনেকবার এখানে অংশ নিয়েছি। আর সায়েন্সের ক্লাস হতো আমাদের আর্টসের ছাত্র, আমরা যারা সাধারণ বিজ্ঞান পড়তাম আমরা ওই বিল্ডিংটাতে ক্লাস হতো। আর এখন ওই যে ব্লকগুলো আমাদের যে 4টা বিল্ডিং আছে এইগুলো কিন্তু অনন্য। আসাম প্রদেশের মধ্যে অবিভক্ত ভারতের আসাম প্রদেশের মধ্যে কিন্তু এইরকম সুন্দর ডিজাইনের বিল্ডিং কিন্তু খুব একটা দেখা যায় না, যতটুকু আমরা জেনেছি। আর আমাদের চোখে তো পড়েই নেই। আমাদের দক্ষিণ দিক থেকে আমাদের ফার্স্ট ব্লক যেটা, সেখানে 9-10 ছাত্ররা থাকতো এবং 9-10 ছাত্ররা যখন ক্লাস করতেন ওনারা, আমরা তখন এইদিকে যখন একদম উত্তরের বিল্ডিং এখানে আমরা 6-7 ছাত্র, ওইদিকে আমরা যাওয়ার সাহসই ছিল না। পরবর্তীতে যে বিল্ডিংটা এটাতে ছিল 3-4-5 আর হেডমাস্টার সাহেবের সাথে অ্যাসিস্ট্যান্ট মাস্টার এবং ক্লাস 8-এর ক্লাস হতো, আমার পরিষ্কার মনে আছে। আমরা এইভাবে তখন কিন্তু সাংঘাতিক একটা মান্যতা ছিল, এখন কতটুকু আছে আমি জানি না। তারপরেও মানে 9-10-এর ছাত্র সামনে কিন্তু 6-এর ছাত্র 7-এর ছাত্র যাওয়ার সাহস করে নাই। আর গভর্নমেন্ট স্কুল সম্পর্কে বলতে গেলে তো বুকটা গর্বে ভরে ওঠে এই কারণে যে আমরা কিন্তু একটা সুপিরিয়রিটি কমপ্লেক্স আমাদের ওই সময় ছিল যে আমরা গভর্নমেন্ট স্কুলে পড়ি, এই কথাটা বলতে আমরা বলি। কিন্তু হবিগঞ্জে অনেক শিক্ষা প্রতিষ্ঠান আছে, ছাত্ররা কিন্তু পরিচয় দিতে, ইভেন আমরা জসকোটে অনেক স্বনামধন্য লয়ার আছেন, আমি তাদেরকে অনেক সময় মানসিকভাবে দুর্বল করার জন্য বলি যে আপনি তো জেগে স্কুলে পড়াশোনা করেছেন, তখন তিনি একটু মুখটা করি। তো গভর্নমেন্ট স্কুল সম্পর্কে শেষ কথাটা একটু বলবো যে এখানে ডক্টর আহমদ রাখেন, সেটা নিশ্চয়ই গ্রহণযোগ্য হবে। আর শেষ কথাটা আমার এইটা আমার খুব ভালো লেগেছে, গত 3-4 দিন আগে আমি স্কুলে এসেছিলাম, তো হেডমাস্টার সাহেব আমাকে নিয়ে তিনি গাছের দিকে আমাকে দৃষ্টি আকর্ষণ করলেন। গাছের দিকে দৃষ্টি আকর্ষণ করে ওইদিকে দেখালেন যে গাছের মধ্যে শালিক পাখি সহ বিভিন্ন পাখি যাতে বাসা বাঁধে এবং এখানে পরিবেশটা যাতে খুব সুন্দর পরিবেশ থাকে, পাখির কিচির কিচির শব্দের সাথে যাতে ছেলেমেয়েরা পড়াশোনা করতে পারে সুন্দর পরিবেশে, সেই জন্য তিনি পাখির বাসা তৈরি করে দিয়েছেন গাছে, মানে স্কুল কর্তৃপক্ষের পক্ষ থেকে অন্তত 50-60টি বাসা তৈরি করে দিয়েছেন। এবং এগুলোটা নাকি পাখি বাসাও করছে এবং আগামীতে দেখা যাবে যে আমরা যে পরিবেশ নিয়ে যে বিপন্নতা নিয়ে চিন্তা করি বা পরিবেশ আমাদের পাখি হারিয়ে যাচ্ছে বা পরিবেশ আমাদের বিপন্ন হয়ে গেছে, সেই পরিবেশ রক্ষার ব্যাপারেও হেডমাস্টার সাহেব যে উদ্যোগ নিয়েছেন সেটা অবশ্যই প্রশংসার দাবি রাখে। তো আমি বক্তব্য দীর্ঘায়িত না করে আজকের এই অনুষ্ঠানে এখানে কিছু বলার সুযোগ দানের জন্য আমি 83 ব্যাচের যারা আছেন সবার প্রতি আমার কৃতজ্ঞতা জানিয়ে আপনাদের উত্তরোত্তর সাফল্য কামনা করে বিদেশ থেকে যারা এসেছেন তাদেরকে আবারও ধন্যবাদ জানিয়ে, বিশেষ করে ধন্যবাদ জানিয়ে এবং বাচ্চাদের সুদীর্ঘ জীবন কামনা করে আমার বক্তব্য এখানে শেষ করছি। প্রথমে শ্রদ্ধা স্মারক গ্রহণ করবেন আজকে প্রধান অতিথি যারা গাফার আহমেদ, আমাদের সতীর্থ 83 আজকের এই অনুষ্ঠানের আহ্বায়ক মহিবুদ্দিন আহমেদ শ্রদ্ধা স্মারক প্রদান করবেন। আমি মঞ্চে আহ্বান করছি জনাব নাজিমুদ্দিন। এটা দয়া
আমি মঞ্চে আমি আমাদের সহপাঠী মোর্শেদকে মঞ্চে আহ্বান করছি। আমি শুভময় বিশ্বাস বন্ধনকে মঞ্চে আহ্বান করছি। আমি মঞ্চে আহ্বান করছি আবুল কালাম দিলু পদক দেবেন জনাব মুক্তাদির হোসেন চৌধুরী। ওনার আমার ছবি একবার দিলি তুইব না স্যার এটা রাখার লাগে। আমি মঞ্চে আহ্বান করছি শাহ মোহাম্মদ। আমি ডক্টর অধ্যাপক আমানুল্লাহ আমানকে মঞ্চে আহ্বান করছি। আমানুল্লাহ আমান পদক দেবেন জনাব নিজাম আহমেদ খান সহকারী শিক্ষক। স্যার এদিকে স্যার এদিকে জনাব মোহাম্মদ আব্দুর রহমান স্যারের পক্ষে প্রধান শিক্ষক স্যারকে অনুরোধ করছি শ্রদ্ধা স্মারকটি গ্রহণ করার জন্য। আমি দেওয়ার জন্য আহ্বান জানাই। এখন আমাদের গাড়িকে মঞ্চ আহ্বান করছি। উনি পদক দিলেন মোহাম্মদ আইওয়ালি সদস্য, সুন্দর আলী সাহেবকে, দীপুল কুমার রায়, ইসলাম তরফদার তরুণকে মঞ্চে আহ্বান করছি। ইসলাম তরফদার তরুণ শ্রদ্ধা স্মারক দেবে আব্দুল হামিদকে। ইসলাম তরফদার তরুণ আমি কমলাকান্তকে মঞ্চে আহ্বান করছি। কমলাকান্ত পদক দেবে জলযুগ হবিগঞ্জ। জলযুগ হবিগঞ্জের পক্ষে পদক শ্রদ্ধা স্মারক গ্রহণ করবে স্কুলের যারা কর্মরত ছিলেন তাদের কথা শুনতে চাই, তাদের অনুভূতি জানতে চাই। বর্তমান সময়ের কর্মকর্তাদের পক্ষ থেকে আমি সুবোধ চন্দ্র শুক্লধর বাবু সুবোধ চন্দ্র শুক্লধরকে পুনর প্রতিক্রিয়া ব্যক্ত করার জন্য আহ্বান করেছি। 62 ইংরেজি হইতে 1994 ইংরেজি পর্যন্ত একটানা এই স্কুলে চাকরি করি। 12 জন পূর্ণ প্রধান শিক্ষক আমি পেয়েছি। তাদের অত্যন্ত প্রিয়ভাজন ছিল। আমাকে 4 বার ট্রান্সফার করা হয়েছে, কিন্তু আমাকে রেখে দেওয়া হয় না। আমাকে আমার মধ্যে বারবারই বাতিল করা হয়েছে। এমন স্নেহ ভালোবাসা আমি পেয়েছি যা আমার মা বাবার কাছ থেকে ভালো। শিক্ষক প্রধান শিক্ষক মহোদয়গণ করোনার সময় খরচ করেছিল 80,000 টাকা। 80,000 টাকার এই স্কুল ঘরটা ঘর 4টা ঘর পূর্ণ হয়েছিল। সেই তথ্য আমরা জানতে পারছি এবং রেকর্ড করতে স্কুলে আছে। এই স্কুলে যে মানুষগুলা কারিগর যারা ছিলেন, অতিথি ছিলেন, বর্তমান আছেন, তারা যে শিক্ষাদান পদ্ধতি সেটা অন্য স্কুলের চেয়ে আলাদা। বর্তমান প্রধান শিক্ষক যেভাবে স্কুলটাকে চালাচ্ছেন এবং যেভাবে এটাকে সুন্দর করে তুলেছেন, এটা অভাবনীয়। এই প্রশংসা আমি কি দিয়ে বলবো সে ভাষা আমার নাই। বর্তমান হেডমাস্টারের মতো অন্যান্য হেডমাস্টার কিন্তু ছিলেন, কিন্তু এমন কর্মরত ছিলেন না। তিনি অত্যন্ত কর্মরত ব্যক্তি এবং স্কুলটাকে সারিয়েছেন ফুলের বাগান দিয়ে এবং অন্যান্য বাগান দিয়ে। তার আমি দীর্ঘ জীবন কামনা করি। আমার কানে ভেসে আসছে তিনি জানি কিছুদিনের মধ্যে অর্থাৎ বছর দিনের মধ্যে তিনি আমেরিকা চলে যান। এই কথার সঙ্গে আমার মনে হয় আঘাত আছে, আমার স্কুলের হয়তো ক্ষতি হবে। আমি এমন আশা করি তিনি স্কুলের জন্য সুন্দর করে সাজে তিনি এই স্কুলকে বিদায় নেন। মঞ্চে আসছেন জনাব সুন্দরা।
আমার মনে আমি আপনাদের কাছে আমাকে আল্লাহ আপনারা ক্ষমা করে দেবেন। আমি বাড়িতে বসি আমার সরকারের সমস্যা এবং আপনাদের একটা সমস্যা আপনাদের আমি অন্য অনেক কাজে অসহায়তা পেয়েছি। আমি অস্বাস্থ্যতে আমার এখানে বিশ্ববিদ্যালয়তে অনেক প্রাপ্ত হয়েছে। আমি ফ্রি লাইফি সব আমি আপনাদের কাছে কৃতজ্ঞতা তাহলে আপনারা আমার কাছে আমার আমি তো আপনাদের কাছে আপনাদের ক্ষমা করে দিতে আর আমাকে ক্ষমা দিতে আমার শুনে যা হচ্ছে আমি যে সুখে আপনাদের কাছে ছিলাম সেই সুখে আমার মৃত্যু জীবনে সংসার